সাজাতে চায় সরকার। জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুনর্গঠন করা হবে মন্ত্রণালয়। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে এবং কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে নেওয়া হচ্ছে 180 দিনের কর্মপরিকল্পনা। চ্যানেল 24-কে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী। বিস্তারিত জিনিয়া কবির সূচনার রিপোর্টে। হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন, ঢাকার বাইরে দায়িত্ব পালনে চিকিৎসকের অনাগ্রহ, দুর্নীতি, অসঙ্গতি এদেশের চিকিৎসা ব্যবস্থার করুণ বাস্তবতা। এমন সব অনিয়মের অভিযোগ আমলে নিয়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে বদলাতে চায় নতুন সরকার। আর তাই নবগঠিত ক্যাবিনেটের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য খাতের ভেতরে কিছু মৌলিক পরিবর্তন, পাশাপাশি সামগ্রিকভাবে ব্যবস্থাপনার উন্নয়ন এবং নতুন করে ঢেলে সাজানো স্বাস্থ্য সেক্টরকে সেই ধরনের পরিকল্পনা আছে। মন্ত্রণালয়ের সার্বিক পরিকল্পনা নিয়ে কথা হয় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের সঙ্গে। জানান, নিয়মানুবর্তিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা, এই 3 মূলনীতিতে মন্ত্রণালয়ের নেয়া নতুন উদ্যোগের কথা। 180 দিনের ভিতরে আমরা আশা করি আমরা অ্যান্টি কারাপশন কিছু স্টেপ নেব, যেখানে করাপশন লিকেজ বন্ধ করার জন্য। টোটাল সামগ্রিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে আপনাদের বিশ্বাস এবং আস্থার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যত রকম স্টেপ নেওয়ার প্রয়োজন পড়বে, আমরা পর্যায়ক্রমে সেই স্টেপগুলি আমরা নেব। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে জনবান্ধব করতে মাঠ পর্যায়ের শূন্য পদে দ্রুত নিয়োগের উপর দেয়া হবে বিশেষ গুরুত্ব। পাংচুয়ালিটি অফ দ্য ডাক্তারস অ্যাটেন্ডিং দ্য লোকাল হসপিটাল, এটা আমরা বৃদ্ধি করব। প্লাস আমরা যে নতুন 1 লক্ষ নিয়োগ দেব, এটাকে আমরা প্রসেস শুরু করেছি। শুধু প্রতিষেধক নয়, জোর দেওয়া হচ্ছে রোগ প্রতিরোধের উপরেও। উল্লেখ করে মন্ত্রী জানান, কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আছে নানা চ্যালেঞ্জ। উই আর ফিক্সিং আপ দ্য থিংস টু বি ডান। এই জিনিসগুলি ঠিক যখন হবে, আমরা এই কাজগুলি করব, তখন প্রম্পট গতিতে ইনশাআল্লাহ আমরা করে যাব। অনেক বড় বড় কথা বলে ওভার দ্য নাইট কিছু করা যাবে, এটাও কিন্তু আশা করা ঠিক হবে না। বাট উই হ্যাভ স্টার্টেড। এরই মধ্যে গত 5-4 দিনে আমাদের 2বার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। উই হ্যাভ টেকেন দ্য গাইডলাইন ফ্রম হিম। একই সঙ্গে মন্ত্রী মনে করেন, 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে বদলে যাবে চিকিৎসা সেবার চিরায়ত অব্যবস্থাপনা আর অনিয়মের দৃশ্যপট। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং দুদেশের মানুষের কল্যাণে নতুন সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করবে ভারত। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতে এই বার্তা দিয়েছেন দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। আর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেজিং। এদিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই প্রথম একই দিনে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের দূতরা এলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। ডক্টর খলিলুর রহমান এবং শামা আবাদের সাথে বৈঠক শেষে বলেন, বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং। প্রত্যাশা করেন ডক্টর ইউনূসের মতোই তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফর হবে চীন। Our cooperation, China relations with either Bangladesh or other South Asian countries, I fully benefit the people of the region and supported, embraced by people of the region. China supports Bangladesh in pursuing its Bangladesh first policy, but as you be aware that we have tradition to have a high level visits, so hopefully it will be continued. বিকেলে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। বেরিয়ে যাওয়ার সময় প্রণয় ভার্মা বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে এবং দুই দেশের মানুষের কল্যাণে নতুন সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করবে ভারত। We also conveyed our commitment to support democratic, progressive and inclusive Bangladesh. In my meeting today also, I basically conveyed the same sentiments. এরপর আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। তিনিও সাক্ষাৎ করেন দুই মন্ত্রীর সাথে। তবে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সাথে কথা বলেননি ইমরান হায়দার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।
12 মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। নির্বাচিত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। সচিবালয়ে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইঙ্গিত দেন পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনার। এই দিন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত। রোববার সকাল 9টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এই সময় ভ্রাতৃপ্রতিম দুদেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নতি করা যায়, এগুলো নিয়ে আলাপ আলোচনা। এরপর তারেক রহমানের সভাপতিত্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয় সভা অনুষ্ঠিত হয়। এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ 2 উপদেষ্টা বৈঠক করেন। বৈঠকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। বিকেলে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ে সভাতেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও বদলি হয়েছে। এই তালিকায় আছেন উচ্চপদস্থ 6 কর্মকর্তা। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান এফডি থেকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন। আর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে আরডক থেকে পদায়ন করা হয়েছে আর্মি হেডকোয়ার্টার সিজিএস হিসেবে। 24 ইনফ্যান্ট্রি ডিভিশন সদর দপ্তর থেকে পিএসও এফডি পদে বদলি হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। 55 ইনফ্যান্ট্রি ডিভিশন থেকে মেজর জেনারেল জে.এম. এমদাদুল ইসলামকে কমান্ড্যান্ট ইবিআরসি হিসেবে পদায়ন করা হয়েছে। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে বদলি করা হয়েছে ইবিআরসি থেকে জিওসি 24 ইনফ্যান্ট্রি ডিভিশন হিসেবে। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান জিওসি হিসেবে 55 ইনফ্যান্ট্রি ডিভিশনে নিয়োগ পেয়েছেন। 7 বছরের ব্যবধানে সুন্দরবনে ফের জলদস্যু আতঙ্ক। প্রতিনিয়ত অপহরণের শিকার হচ্ছেন বনজীবী ও জেলেরা। গত 2 সপ্তাহে অপহৃত হয়েছে অন্তত 40 জন। এ অবস্থায় বনে যৌথ অভিযান চালানোর কথা বলছে সরকার। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন, যেখানে একসময় দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল, সেখানে আবারও ফিরেছে তাদের রাজত্ব। প্রতিনিয়ত অপহরণের শিকার হচ্ছেন বনজীবী ও জেলেরা। নদী, খাল আর সাগরে মাছ ধরতে গিয়ে অনেকেই আর ঘরে ফিরছেন না। গেল 16 ফেব্রুয়ারি বলেশ্বরখালী ও নারকেলবাড়িয়া থেকে 22 জেলেকে অপহরণ করে ছোট সুমন ও জাহাঙ্গীর বাহিনী। 8 ফেব্রুয়ারি পুটনিদ্বীপ থেকে 8 জেলে এবং 13 ফেব্রুয়ারি শেলারচর সুটকিপল্লী থেকে 5 জেলেকে ধরে নেয় দস্যুরা। 2 সপ্তাহে অপহৃত অন্তত 40 জন। অনেক অভিযান হচ্ছে, অনেক উদ্ধার হচ্ছে, অনেক আটক হচ্ছে। এতই যদি হয় তাহলে বাড়ছে কেন? ম্যাক্সিমাম জেলেরা এখন চরে উঠে বসে আছে, এরা জাল ধরছে না। দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, রেভিনিউর ক্ষতি হচ্ছে। এই ডাকাতরা যে পরিস্থিতির সামনে যাচ্ছে, এরকম যদি থাকে তাহলে পর্যটন ব্যবসা না, শুধু সুন্দরবনের জন্য ব্যাড ইম্প্যাক্ট পড়বে। 2018 সালে 328 বনদস্যু আত্মসমর্পণের পর সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা করে সরকার। তবে 7 বছরের ব্যবধানে ফের সক্রিয় 15 থেকে 20টি বাহিনী। আমরা ইতিমধ্যে এই চেনে যে সকল বিকাশ এজেন্ট বা অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকাগুলো সংগ্রহ করে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমরা খুব শীঘ্র এগুলো আমরা ব্লক করে এবং তাদের যে ট্রানজিশন বন্ধ করব। যেটা আছে এতটুকু সাফিসিয়েন্ট আমাদের দুবলাচরের জন্য বা পুরা সুন্দরবনের জন্য। অবশ্যই আমাদের ফার্দার পরিকল্পনা করার দরকার আছে।
সুন্দরবন দস্যুমুক্ত করতে সব বাহিনীর সমন্বয়ে দ্রুত যৌথ অভিযান চালানোর আশ্বাস দিয়েছে সরকার। আমরা সুন্দরবনকে যে কোনো মূল্যে সুরক্ষা করব, পাশাপাশি এখানকার জীবন জীবিকার জন্য যে মানুষগুলো যাচ্ছে এবং বঙ্গোপসাগরে যারা কাজ করছে তাদের নিয়ে চিন্তা করব। ভয় আর অনিশ্চয়তার মাঝে নিরাপত্তার আশায় দিন গুনছে জেলে ও বনজীবীরা। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। চট্টগ্রাম থেকে সারা দেশে রমজানের ভোগ্যপণ্য সহ নিত্যপণ্য সরবরাহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে, কেননা লাইটার জাহাজ আছে 900-র মতো, যার প্রায় 700ই বিভিন্ন ঘাটে আটকা। সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা, সনাতন পদ্ধতি আর ড্রেজিং এর অভাবে পণ্য খালাসের সময় লাগে স্বয়ংক্রিয় ঘাটের 3 থেকে 4 গুণ বেশি, ফলে আটকে যায় শত শত লাইটার। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। সবশেষ 22 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেলের সংখ্যা পৌনে 100, যার 42টি খাদ্যশস্যবাহী। এর মধ্যে অর্ধেকের মতোই রমজান কেন্দ্রিক, বাকি অর্ধেক গমবাহী। এসব পণ্য খালাসে শনিবার লাইটার জাহাজের চাহিদা ছিল 300-র মতো, তবে বিডব্লিউটিসিসি বরাদ্দ দিতে পেরেছে 75টি। সংকটের কারণে রোববার হয়নি বরাদ্দ সভা। আগে একটা জাহাজ খালাস হতো 8 থেকে 10 দিনে, সেখানে এখন একটা জাহাজ 30-40 দিন, এবং আমি কয়েকটা জাহাজ এখন দুই মাসও খালি করতে পারে নাই। হঠাৎ নয়, কয়েক বছর ধরেই রমজান সহ আমদানির ভরা মৌসুমে চলে আসছে এমন দুরবস্থা। এজন্য চট্টগ্রাম থেকে মোংলা এবং ভারত বাংলাদেশ রুটে ব্যাপক সংখ্যক লাইটার চলে যাওয়া ছাড়াও রয়েছে অসাধু আমদানিকারকদের বিরুদ্ধে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ। তবে আমদানিকারকদের দাবি, লাইটার চলাচল এবং খালাস থমকে যাচ্ছে মূলত ঘাট জটিলতায়। লাইটার বার্ন যদি আপনার ঘাটের সাথে যদি আপনার অ্যাটাচ করতে না পারেন, তাহলে কিন্তু ডিসচার্জ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আনলোডিং করা ফাইনাল ডিসচার্জের মধ্যে আপনাকে অনেক টাইম কিলিং করবে। ঘাটের বাস্তবতা দেখতে রোববার বেলা 11:30টায় সদরঘাটে যায় চ্যানেল 24, যেখানে দেখা মেলে স্থায়ী জেটিতে স্বয়ংক্রিয় ক্রেনে চলছে পণ্য নামানো। এমন পদ্ধতিতে রাত দিন কাজ চলায় আকার ভেদে একটি লাইটার খালাসে সময় লাগে মাত্র 1.5-2 দিন। উল্টো চিত্র বাংলাবাজার ঘাটে। ভাটায় পন্টুন কাত হয়ে স্থবির সব কাজ। দিনে যে 12 ঘন্টা কাজ হয়, জোয়ার ভাটা নির্ভর হওয়ায় বন্ধই থাকে প্রায় 6 ঘন্টা। ফলে এক একটা লাইটার খালাসে সময় লেগে যায় সপ্তাহখানেক পর্যন্ত। এতে তৈরি হয় দীর্ঘ সারি। সরকার যদি কাটাই দেয় তো আর কোনো সমস্যা নাই, আর আমি কাটতে গেলে তো পারমিশন বহুটা খরচ হয়, এডমিটে কেউ কাটতে চায় না আর কি। দেশে যে 100-র মতো ঘাট রয়েছে, তার প্রায় 20টিতে রয়েছে ই ক্রেন। অধিকাংশেরই অবকাঠামো দুর্বল। চলাচলরত 900-র মধ্যে যেখানে আটকে আছে প্রায় 700 লাইটার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন।
প্রত্যক্ষদর্শী জুতা ব্যবসায়ীরা জানান, কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। গত কদিন তাদের ফোন না ধরায় সরাসরি এসে জেরা করেন ওই চাঁদাবাজরা। এক পর্যায়ে শফিকুরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাম হাতের তালুতে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শফিকুর রহমান বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী। রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় তাকে এলোপাতাড়ি কোপায় 4-5 জন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেয়, সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণে তার উপর হামলা করা হয়েছে। আর পুলিশের ধারণা, স্থানীয় চাঁদাবাজির ঘটনার জেরেই এই হামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নদীর বালু উত্তোলন নিয়ে উত্তেজনা ঘিরে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন 10 গ্রামবাসী। উন্নত চিকিৎসায় কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায়। এদিকে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ঘটানো হয় শতাধিক হাত বোমার বিস্ফোরণ। মেঘনা নদী থেকে বালু উত্তোলন, এরই জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে। অভিযোগ, নির্ধারিত সীমার বাইরে ঢুকে অবৈধভাবে বালু তুলছে ইজারাপ্রাপ্ত সামিউল ট্রেডার্স। এতে ভাঙন ঝুঁকিতে কৃষি জমি ও আশপাশের এলাকা। বালু উত্তোলনে গ্রামবাসী বাধা দিলে নরসিংদীর মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় গিয়ে এলোপাতাড়ি গুলি ছড়ে সন্ত্রাসীরা। 6 জন গুলিবিদ্ধ সহ আহত 10 জনকে নেওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে পাঠানো হয় ঢাকায়। আমরা দেশ শেষ, জমিন শেষ, জমিন দিয়ে রক্ষা করতে হবে। বাধা দর্জন দেওয়াতে আমরা এই অবৈধ অর্থ দেওয়া আমরা গুলি করছি। প্রতিদিন ডেজারে 25টা 30টা 40টার মতন ডেজারায় কাইটটা পরে হুং নামে লাগাই দেয়। আমরা যখন বাধা দিয়েছি, বাধা দেওয়ার মাত্র এরা কি করছে, আমরা গুলি করা শুরু করছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। 3 জন অন্তত যে বুলেট স্পিনটা কার্তুজের, আরো 7-8 জনের মতো আহত হয়েছে এরকম সংবাদ পাই। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে আমি সকালে মিটিংও করেছি, কথাও বলেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজন আমরা তাদেরই যারা যে কয়দিনই আছে আমরা প্রয়োজনে বাতিল করে দিই। এদিকে রোববার রাতে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ঘটানো হয় শতাধিক হাতবোমার বিস্ফোরণ। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। নাদিম হোসেন, চ্যানেল 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট মার-এ-লাগোর নিরাপত্তা বলয় ভেঙে অনুপ্রবেশের সময় নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয়েছেন এক তরুণ। সিক্রেট সার্ভিস জানিয়েছে, শটগান ও একটি ফুয়েল ক্যান নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল 20 বছর বয়সী ওই তরুণ। যদিও ঘটনার সময় ওয়াশিংটনে হোয়াইট হাউসে অবস্থান করছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্র মার-এ-লাগো। স্থানীয় সময় রোববার দুপুরে সেখানকার কঠোর নিরাপত্তা বলয়ে ঢুকে পড়েন সশস্ত্র এক ব্যক্তি। পরে তাকে গুলি করে হত্যা করে মার্কিন সিক্রেট সার্ভিস। সিক্রেট সার্ভিসের কমিউনিকেশন বিভাগ জানিয়েছে, গুলিতে নিহত হওয়া ব্যক্তি নর্থ ক্যারোলিনার বাসিন্দা। কয়েকদিন আগে তার পরিবার তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল। অনুপ্রবেশের সময় তার সাথে ছিল একটি শটগান ও ডিজেল ক্যান। তবে ঘটনার সময় ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া সিক্রেট সার্ভিসের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা অন্য কোনো ব্যক্তিও সে সময় মার-এ-লাগোতে উপস্থিত ছিলেন না। এরই মধ্যে যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই, ইউএস সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফ অফিস। তদন্তকারীরা ওই ব্যক্তির অতীত ইতিহাস, কার্যকলাপ এবং সম্ভাব্য উদ্দেশ্য খতিয়ে দেখছেন। প্রথমত, আমি সিক্রেট সার্ভিস এবং পাম বিচ শেরিফের অফিসকে এই বিষয়ে দ্রুত সাড়া দেওয়া এবং ঘনিষ্ঠ সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের এভিডেন্স রেসপন্স টিম ঘটনাস্থলটি থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং যতক্ষণ সময় লাগে আমরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাব। এফবিআই এই মামলার প্রধান তদন্ত সংস্থা। আমরা তাদের সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছি।
এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ট্রাম্প। 2024-এর 13 জুলাই পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। একই বছরের 15 সেপ্টেম্বর ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের কাছে রাইফেল সহ অবস্থান নেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসের শুরুর দিকে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24। আবারও বিক্ষোভ চলছে ইরানে। রোববার টানা দ্বিতীয় দিনের মতো নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের স্মরণে রাস্তায় নেমে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু চেয়ে স্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ জনতা। আগের দিন বিক্ষোভ হয়েছে রাজধানীর আরও বেশ কিছু এলাকায়, তবে বিক্ষোভ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এক মাস আগেও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল ইরানের বিভিন্ন শহরের রাজপথ। রক্তক্ষয়ী বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই ফের বিক্ষোভ পারস্য উপসাগরের দেশটিতে। তবে এবারের আন্দোলনের কাণ্ডারি জেনজি। সরকারের অগ্নিচক্ষু উপেক্ষা করে আবারও রাস্তায় নেমেছেন তারা। শনিবার রাজধানী তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে প্রতিবাদে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার মৃত্যু চেয়ে স্লোগান দিতে থাকে তারা। স্মরণ করেন জানুয়ারির গণবিক্ষোভে প্রাণ হারানো শহীদদের। একই দিন বিক্ষোভ হয়েছে তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়, আমির কাবির ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। এছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের স্থানীয় শিক্ষার্থীরাও নামেন রাজপথে। হাতে থাকা সরকার বিরোধী প্ল্যাকার্ড আর মুখে ফ্রিডম ফ্রিডম ধ্বনিতে উত্তপ্ত হয়ে ওঠে এসব এলাকা। দিন গড়ানোর সাথে সাথে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভের ঢেউ। এদিকে রাজধানীর কাছে আরেকটি সমাবেশে সরকারপন্থীরা অবস্থান নিলে শিক্ষার্থীদের সাথে হয় ধস্তাধস্তি। গেল মাসে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বড় দরপতনের প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী গণবিক্ষোভ। ক্রমেই আন্দোলন তীব্র হয়ে উঠলে চরম দমন পীড়ন ও বল প্রয়োগ শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় 3000-এর বেশি মানুষ নিহত হয় বলছে দেশটির সরকারি হিসেব। আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ সহ শাস্তিমূলক নানা ব্যবস্থা গ্রহণ করে খামেনি সরকার। এতে ভাটা পড়ে বিক্ষোভের ঢেউয়ে। নাসরিন আক্তার, চ্যানেল 24। পরমাণু ইস্যুতে তৃতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৃহস্পতিবার জেনেভায় হবে আলোচনা, নিশ্চিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। এই ঘোষণা এমন সময় এলো যখন ইরানে হামলার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে সামরিক মোতায়েন জোরদার করছে ওয়াশিংটন। এর কয়েক ঘন্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, উত্তেজনা নিরসনে পূর্ণ পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনে প্রস্তুত তার দেশ। তবে শান্তিপূর্ণ পরমাণু সমৃদ্ধকরণ ইস্যুতে ছাড় দিতে নারাজ তেহরান। এদিকে বৈঠকের আগে একটি খসড়া উপস্থাপনে কাজ করছে ইরানি প্রতিনিধি দল। চলতি মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানায়, ইরানের সাথে যে কোনো আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মিলিশিয়া বাহিনীদের সমর্থনের প্রসঙ্গ থাকতে হবে। তবে আরাকচি বলেন, বর্তমানে শুধু পারমাণবিক বিষয়ে আলোচনা করছে দুদেশ। সেই সাথে শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদও ব্যক্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এই ছিল সকাল 8টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব শেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।